নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। আজকের এই প্রতিবেদনের শিরোনাম দিয়েছি অল্প বিদ্যে ভয়ঙ্করী। কেন এটা বলছি সেটাই আপনাদের কাছে বলার চেষ্টা করব। তার আগে জানাই, এই চাঁদি ফাটা গরমে নির্বাচনী প্রচারে প্রধানমন্ত্রী এসেছেন রাজ্যে। একটি সভা থেকে তিনি বলেছেন যে তৃণমূল আপনাদের ভুল বোঝাচ্ছে কিরকম সেটা একতলা বুঝে নিন। যা যা প্রকল্প চালু আছে, মানে সামাজিক প্রকল্প, বিজেপি সরকারে আসলে একটি প্রকল্প বন্ধ হবে না, বরঞ্চ তাতে বরাদ্দ বাড়বে। 2, মোদিজি গ্যারান্টি দিয়েছেন চুরি, দুর্নীতি, তোলাবাজির সিন্ডিকেট রাজের সঙ্গে কারা যুক্ত, বিস্তারিত শ্বেতপত্র প্রকাশ হবে। 3, মোদিজির দাবি বাংলা পরিবর্তনের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। এই যে জনসভা, সেটা একটা ট্রেলার, আসল পিকচার দেখা যাবে 4 মে অপরাহ্নে। 4, মোদিজি বলেছেন যে গুজরাটে যখন আমি সভা করি, আমার নিজের রাজ্য গুজরাট, আমি গুজরাটের ভূমিপুত্র, এই চাঁদি ফাটা গরমে সেখানেও অত লোক আসে না আমার বক্তব্য শুনতে। এই যে জনসমুদ্র, এটা প্রমাণ করছে বাংলায় পরিবর্তন সময়ের অপেক্ষা মাত্র। আপনাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ জানাই, চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং থ্যাঙ্কস বাটনে ক্লিক করতে ভুলবেন না। দেখুন, লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের বিকল্প হিসাবে অন্নপূর্ণা ভান্ডার কিন্তু বিজেপি চালু করেনি। তারা কি বলেছে? মাতৃশক্তিকে ক্ষমতায় আসলে প্রতি মাসের প্রথম 5 দিনের মধ্যে অ্যাকাউন্টে 3,000 টাকা করে ঢুকবে। অর্থাৎ প্রকল্পের নাম হয়তো বদল হবে না, কারণ ধরুন অন্নপূর্ণা ভান্ডার যদি বিজেপি বলতো, সঙ্গে সঙ্গে তৃণমূল এবং আইপ্যাক বলা শুরু করে দিত, দেখো লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাচ্ছে। এই সুযোগটা বিজেপি কিন্তু দিতে চায়নি। তারা শুধু বলেছে যে 1,500 টাকার বদলে 3,000 টাকা মাতৃশক্তির অ্যাকাউন্টে আসবে, এবং যুবসাথী প্রকল্পের নামও বদল করেনি। বলেছে 3,000 টাকা করে প্রতি মাসে দেওয়া হবে যতক্ষণ না সেই যুবক বা যুবতী একটা কর্মসংস্থান খুঁজে নিতে পারেন, এবং 33% সংরক্ষণ মহিলাদের জন্য সরকারি চাকরিতে, 7ম বেতন কমিশন, কেন্দ্রীয় হারে ডিএ, এবং যে সমস্ত সরকারি পদ অবলুপ্ত হয়েছে সেগুলো ফিরিয়ে আনা, সরকারি চাকরির পরীক্ষায় যারা বসতে পারেনি বয়স পেরিয়ে যাওয়ার কারণে তাদের 5 বছরের সুযোগ দেওয়া, এবং উত্তরবঙ্গকে যে বিজেপি পাখির চোখ করেছে তার প্রমাণ হচ্ছে এইমস, আইআইটি, আইআইএম এবং একটা ক্যান্সার গবেষণা এবং হাসপাতাল তৈরির প্রতিশ্রুতি বিজেপি তাদের সংকল্পপত্রে দিয়েছে। তাছাড়া ধরুন অভিন্ন দেয়ানি বিধি টিধি ওসব তো রয়েছেই, এবং অনুপ্রবেশ যে বিজেপির কাছে একটা বড় নির্বাচনী হাতিয়ার, সেটাও কিন্তু সংকল্পপত্রে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ওই যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন না, ডিটেক্ট, ডিলিট এবং ডিপোর্ট, 3D, অর্থাৎ কে অনুপ্রবেশকারী সেটাকে ডিটেক্ট করো, তার নাম তালিকা থেকে মোছো, এবং তারপর তাকে ডিপোর্ট করো। দিদিমণি একটা কথা বারবার করে বলছেন যে 19 লক্ষ নাম বাদ গিয়েছিল আসামে এনআরসিতে, তার মধ্যে 13 লক্ষ হিন্দু। প্রথম কথা, আসামে এনআরসির প্রক্রিয়াটাই বাতিল হয়ে গেছে। দিদিমণি লোককে ভয় দেখাচ্ছেন। সিএ তো আইনে প্রণয়ন হয়েছে, সিএ তে আবেদন করে নাগরিকত্ব পাচ্ছেন সবাই। দিদিমণি ভয় দেখাচ্ছেন, আসলে তার বলার মতো তো কিছু নেই। কি বলবেন? মানুষ 15 বছরে দেখেছে তৃণমূল কি করতে পারে। তাদের ধ্যান ধারণা, চাল চলন, আচার ব্যবহার সম্পর্কে মানুষ একেবারে 16 আনার উপর 18 আনা পরিচিত।
দিদিমণি যতই কাঁদুনি গান, যতই সিম্প্যাথি করানোর চেষ্টা করুন, যতই ভিকটিম কার্ড খেলবার চেষ্টা করুন, মানুষ বুঝে গেছে যে 15 বছরের তৃণমূল জমানা পশ্চিমবঙ্গের মানুষকে কি দিতে পারে। তাদের আর নতুন করে দিদিমণির কথার উপর ভরসা রাখার কোনো কারণ কি আছে? কর্মসংস্থান নেই, শিল্প নেই, পরিকাঠামো নেই, শুধু আপনি ভাতা দিয়ে যাবেন, ভাতা দিয়ে যাবেন, ঋণ করবেন, ভাতা দিয়ে যাবেন। দিদিমণি না হয় বলছেন, কিন্তু অভিষেকের একটা কথা শুনে আমি কালকে ভীষণ রকম পুলকিত হলাম। প্রত্যেক রাজনৈতিক নেতার না একটা করে ইউটিউব চ্যানেল আছে, অভিষেক অফিসিয়াল বলে একটা ইউটিউব চ্যানেলে আমি মোবাইল স্ক্রোল করতে করতে হঠাৎ করে দেখি অভিষেক অফিসিয়াল। খুব ভালো ভিউ হয়েছে একটা ভিডিওটা হলো অভিষেক তারাপীঠের মায়ের মন্দিরে মাকে দর্শন করতে যাচ্ছেন। সবুজ গালিচা পাতা হয়েছে, অভিষেক দৃপ্ত ভঙ্গিতে হেঁটে যাচ্ছেন, নিরাপত্তা রক্ষীরা আছে, মানুষ খুব নিষ্পৃহ, কয়েকজন হাত বাড়িয়েছেন ইত্যাদি। কেন আমি এটা বললাম? তারাপীঠের মন্দিরে মাকে দর্শন করতে যাচ্ছেন একজন রাজনৈতিক নেতা, যিনি বৈভবে রাস পালন করতে অভ্যস্ত, দিদিমণির আলোয় আলোকিত, তার জন্য সবুজ গালিচা এবং অভিষেকের বডি ল্যাঙ্গুয়েজ, অহংকার, দম্ভ চুইয়ে চুইয়ে পড়ছে। হাঁটা, চলা, ভাবভঙ্গি, অহংকার সর্বস্ব। এবং পুরো এই যে হাসছে বা হাত মেলাচ্ছে, ওটাও কিন্তু কৃত্রিম। দিদিমণিকে আমরা সমালোচনা করি কেন? তার ব্যাড গভর্নেন্সের জন্য। চুরি ডাকাতি দেখে তিনি কিছু করেননি, নইলে বালু মল্লিককে আবার কেউ প্রার্থী করে? কিন্তু দিদিমণির মানুষের সঙ্গে মিশে যাওয়ার একটা সহজাত ক্ষমতা আছে। ধরুন তারাপীঠে দিদিমণি কাউকে মাকে দর্শন করতে গেলেন, পুরো ছবিটাই অন্যরকম হতো। মানুষের সঙ্গে ইন্টারাকশন, সেটা দিদিমণি ভালো পারেন। আর অভিষেক গেলেন যেন রাজাধিরাজ যাচ্ছেন, বড্ড চোখে লাগে। বাঙালি এগুলোতে অভ্যস্ত নয়। এই হামবরা ভাব, এই দম্ভ, এই অহংকার, এই র্যাম্পে হাঁটবো, এই বৈভবে রাস পালন করবো, ঘুরে বেড়াবো যেন তিনি প্রধানমন্ত্রী। আসলে তিনি নিছক একজন সাধারণ সাংসদ, আঞ্চলিক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, মানে গেঞ্জির আবার বুক পকেট। সেই অভিষেক বন্দ্যোপাধ্যায় কালকে অমিত শাহের সংকল্পপত্র প্রকাশের পর সাংবাদিক বৈঠক করে অনেক কথা বলেছেন, কিন্তু একটা কথা শুনে আমি হাসি চাপতে পারিনি। বলছেন শেখ হাসিনা অনুপ্রবেশকারী না শরণার্থী? এই হলো অল্পবিদ্যে ভয়ঙ্করী। বিদেশ নীতি, প্রতিরক্ষা নীতি, আর্থিক নীতি, এইসব নিয়ে কালীঘাটের ব্যানার্জি পরিবার কেন কথা বলে? ন্যূনতম ধ্যান ধারণা, জ্ঞান কিন্তু নেই। শেখ হাসিনাকে ভারতবর্ষ কেন আশ্রয় দিয়েছে সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে জানা সম্ভব নয়। তার সেই বোধ বুদ্ধিও নেই, তার সেই লেখাপড়াও নেই। বাংলাদেশের মুক্তিযুদ্ধে ইন্দিরা গান্ধীর সমর্থন, ভারতের সেনাবাহিনীর সমর্থন, সে তো ঐতিহাসিক দলিল। মুজিব খুন হয়ে যাওয়ার পর শেখ হাসিনা দীর্ঘদিন ভারতবর্ষে থাকা, প্রণববাবুর সঙ্গে তার একেবারে কি বলবো ব্যক্তিগত পারিবারিক সম্পর্ক গড়ে ওঠা, শুধু কংগ্রেস নেতৃত্ব নয়, বিজেপি নেতৃত্বের সঙ্গেও শেখ হাসিনা এবং তার পরিবারের সুদৃঢ় ব্যক্তিগত সম্পর্ক আছে। শেখ হাসিনা যদি বাংলাদেশে থাকতেন তিনি খুন হতেন। ওই র্যাডিক্যাল ইসলাম, ওই জঙ্গি হিজবুত তাহরির এবং উগ্র জামাত তাকে খুন করত। সেফ প্যাসেজ দিয়ে বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারতে নিয়ে এসেছিল এবং যতদিন খুশি শেখ হাসিনা ভারতে থাকবেন, কারণ বাংলাদেশ তার কাছে নিরাপদ নয়।
এটা একটা রাজনৈতিক কারণ, দুদেশের মধ্যে সম্পর্কের কারণ, এবং আওয়ামী লীগের সঙ্গে ভারতবর্ষের রাজনৈতিক দলগুলো এবং যারা ভারতে সরকার পরিচালনা করেছে তাদের একটা দীর্ঘ সম্পর্ক আছে, বিএনপির সঙ্গেও আছে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের কি বলবো অনেক গাঢ় ছিল, বিএনপির সঙ্গে সম্পর্ক উন্নত হচ্ছে। সেই জন্য খালিলুর রহমান ওরফে রজার রহমান ভারতবর্ষে এলেন, বিদেশমন্ত্রীর সঙ্গে কথা বললেন, বিজেপির অনেক শীর্ষ নেতাদের সঙ্গে কথা বললেন। বাংলাদেশে ভারতের কে রাষ্ট্রদূত, তবে প্রণয় বর্মার তো টার্ম শেষ হয়ে গেছে, তিনি ব্রাসেলসে চলে যাচ্ছেন ইউরোপীয় ইউনিয়নে। কয়টা নাম আলোচনায় আসছে, আরিফ মোহাম্মদ খান, তারপরে এমজি আকবর, এরা কেউ মানে পেশাদার কূটনীতিক নন, কিন্তু রাজনীতিক। আমরা অন্যভাবে বাংলাদেশের সঙ্গে সম্পর্কটাকে দেখবো। এবার এক জুড়িতে সবকটা ডিম রাখার যে আমাদের ঠিক হয়নি সেটা আমরা বুঝতে পেরেছি, কিন্তু শেখ হাসিনার সঙ্গে ভারতবর্ষের পলিটিক্যাল ডিসপেন্সেশনের সুদৃঢ় সম্পর্ক আছে এবং সেই সম্পর্কটা থাকবে। কোকাও বলেছেন এটা কি কোনো ব্যবসায়িক সম্পর্ক? আসলে সবকিছুই তো উনি লিপস অ্যান্ড বাউন্সের মোড়কে দেখেন, এর বাইরে প্যারোকিয়াল আন্ডারস্ট্যান্ডিং সবকিছুতে। ইংরেজির একটা শব্দ খুব আমার খুব ভালো লাগে, ফ্রেজটা, ট্রাভেলস অফ এ মায়োপিক ভিশনারি, TRAVAILS, ট্রাভেলস অফ এ মায়োপিক ভিশনারি। কালীঘাটের ব্যানার্জি পরিবারের সবারই এই রোগে দুষ্ট। রাজমহল পাহাড়ের ওপারে যে ভারতবর্ষ, সে সম্পর্কে কোনো জ্ঞান নেই, কি হচ্ছে সেখানে সে সম্পর্কে কিছু জানে না। ভাতার সাম্রাজ্য তৈরি করে ক্ষমতায় টিকে থাকতে চায়, এবং যে বিষয়টা তাদের এক্সপার্টাইজ নেই, ডোমেন নেই, তৃণমূল কংগ্রেস ভারতবর্ষের বিদেশ নীতি নিয়ে বক্তব্য রাখবে। ভাবুন, মানে কি বলবো, হাসিও চেপে রাখা যায় না। চালাক চালাক কথা। আরে ওরকম ইংরেজি যে কোনো ইংরেজি মিডিয়ামে পড়া ছেলেমেয়েরা বলতে পারে। এই যে সেলসে যারা চাকরি করে, মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, মুখে খই পড়ছে ইংরেজির। খোকাবাবু মুখে খই ফোটান ইংরেজি, ইংরেজি মিডিয়াম স্কুলে পড়েছেন, গুছিয়ে বলতে পারেন, কিন্তু ডিভয়েড অফ কন্টেন্ট। কন্টেন্ট নেই, খালি আড়ম্বর, খালি তর্জনী উঁচি একে ওকে চ্যালেঞ্জ করা। আমার খুব হাসি লাগলো। আপনি সংকল্পপত্রের বিরুদ্ধে আপনি প্রেস কনফারেন্স করতেই পারেন, কিন্তু এমন একটি কথা বললেন, শেখ হাসিনা কি অনুপ্রবেশকারী না শরণার্থী, কি ব্যবসায়িক সিদ্ধান্ত আছে, কেন শেখ হাসিনাকে রাখা হয়েছে, এটা বোঝার মতো দূরদর্শিতা, পড়াশোনা আপনার নেই। কেন অচেনা ডোমেনে পা ফেলতে চান? বোলপুর শহরের কোলাহল থেকে মাত্র 20 মিনিট দূরেই রয়েছে সুন্দর রিসর্ট, যেখানে পেয়ে যাবে স্পেশিয়াস আর এস্থেটিক্যালি ডিজাইন রুম। তোমরা যারা গ্রুপে যাও তাদের জন্য আছে কমফোর্টেবল গ্রুপ স্টে অপশন, আর কাপলদের জন্য রয়েছে লাক্সারিয়াস সুইট রুম, তার উপর আবার ফ্ল্যাট 10% অফ। এখানে প্রকৃতির মাঝে তোমরা পেয়ে যাবে একটা সুন্দর সুইমিং পুল, ছোটদের জন্য প্লে এরিয়া আর একটা এস্থেটিক সেলফি কর্নার। প্রপার্টিটা পুরোটাই পেট ফ্রেন্ডলি, আর এখানে আছে অনেক কিউট ছোট ছোট র্যাবিটস। সকালের ব্রেকফাস্ট থেকে ডিনার পর্যন্ত পেয়ে যাবে একদম হোমলি কমফর্ট ফুড, যা এক কথায় অসাধারণ। বেঙ্গলি কুইজাইনের সাথে সাথে পেয়ে যাবে চাইনিজ আর নর্থ ইন্ডিয়ান অপশন। বিকেলে বনফায়ারের আলো, বন্ধুদের সাথে আড্ডা আর খোলা আকাশের নিচে গ্রাম বাংলার হাওয়া, পুরোটাই এক অপরূপ অনুভব। তাহলে বলো তোমরা কবে প্ল্যান করছো এই পিসফুল এসকেপটা? এন্ড ডোন্ট ফরগেট টু ফলো মিস কাপকেক ফর মোর সাচ ট্রাভেল আপডেটস। ফেলবেন না, হাসির কোড়া খাবেন। শাহজাহান, জাহাঙ্গীর, কাইজার, মুদাস্সার এসবের সংস্পর্শে আইপ্যাক, ঠিক আছে, যতদিন পারবেন চালাবেন, মিটে গেল। কিন্তু যে ডোমেন আপনার নয় সেই ডোমেনে ঢুকবেন না। আর বিদেশ নীতি নিয়ে কথা বলবেন না, ওটা ভারত সরকারের দায়িত্ব। আপনি বলবেন না, আপনার দলের কেউ বলবেন না। বিদেশ নীতি অত্যন্ত স্পর্শকাতর বিষয়। আর অনুপ্রবেশকারীদের সঙ্গে অনেককে গুলিয়ে ফেলছে সবাই। কিরকম?
বাংলাদেশ থেকে আগত মুসলমানরা অনুপ্রবেশকারী, এখানকার জন্ম রাষ্ট্রবাদী মুসলমানরা কেউ অনুপ্রবেশকারী বলছে না। সমস্যা কি হচ্ছে? কনফিউশন হচ্ছে যে এত লোক ঢুকেছে বাংলাদেশ থেকে, কথা তো একই বলে রে ভাই। তারপরে এখানে পরিচয়পত্র তৈরি করেছে, ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে, পরিকাঠামোয় ভাগ বসাচ্ছে, কাজের বাজারে ভাগ বসাচ্ছে। এই যে আইডেন্টিফাই করা এই বাংলাদেশি এ পশ্চিমবঙ্গের বাঙালি ডিফিকাল্ট, সেটা অমিত শাহ বলেছেন। দিদিমণি বলছেন অনুপ্রবেশের দায়িত্ব তো বিএসএফ এর, জমি দিন না, কাঁটা তারটা হয়ে যাবে বেড়াটা। বিএসএফ কে আমি সার্টিফাই করছি না, সর্ষের মধ্যে বুটটাকে বিএসএফ এর এক শ্রেণীর আধিকারিক দুর্নীতিগ্রস্ত, তাহলে গরু পাচার হয় কি করে, অনুপ্রবেশ হয় কি করে? কিন্তু অনুপ্রবেশকারীরা সীমান্ত পেরিয়ে ঢুকে তো একটা জনপদে যায়, সেই জনপদে তো রাজ্যের আইন চলে, সেখানকার প্রশাসন আছে, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন, তাদের কাছে কোনো খোঁজ থাকে না যে এই লোকগুলো বাইরে থেকে এসছে, এখানকার নয়। তা না করে শাসক দল, আগে সিপিএম করতো, তাদের জামাই আদর করে, লাল কার্পেট বিছিয়ে অভ্যর্থনা জানায়, প্রয়োজনীয় নথিপত্র জোগাড় করে দেয়, সরকারি সাহায্য তারা পেতে থাকে এবং ভোটার তালিকাতেও নাম উঠে যায়। এদেরকে রাখতে হবে ভোটার তালিকায়, এরা অনুপ্রবেশকারী নয়। আমাদের দেশের কে মুখ্যমন্ত্রী, এই আমাদের রাজ্যের কে মুখ্যমন্ত্রী হবেন, কে বিরোধী নেতা হবেন, কে সরকার করবেন, সেটা আমরা ঠিক করব, ভারতবাসীরা ঠিক করবে ভোটাধিকারের মাধ্যমে। কোনো বিদেশি নাগরিকের এখানে ভোটাধিকার থাকতে পারে না, এটার জন্যই এসআইআর। আর একটা মিথ্যাচার করছে তৃণমূল, এই যে 91 লাখ বাদ গেছে, তার মধ্যে নাকি 63 লক্ষ হিন্দু। কোত্থেকে পেলেন? নির্বাচন কমিশন কি ধর্মের ভিত্তিতে কোনো ক্লাসিফিকেশন দিয়েছে? 58 লক্ষ তো মৃত, শিফটেড, অ্যাবসেন্ট, ডিলিটেড, আর 5 লক্ষ শুনানির নোটিশ পেয়েও আসেননি, মানে এরা ভোট দিতে ইচ্ছুক নয়। তাহলে 63 লক্ষ, এর মধ্যে হিন্দু মুসলমান সব আছে। আরে মৃত হিন্দু হোক মুসলমান হোক, একাধিক জায়গায় নাম তোলা হোক, হিন্দু হোক মুসলমান হোক, তা থেকে এসে যায়। কিন্তু তথ্যগত অসঙ্গতির পর যে 27 লক্ষ নাম বাদ গেছে, তার মধ্যে 65% মুসলমান। আপনি কোত্থেকে পেলেন যে 63% হিন্দু? আই প্যাকেট তৈরির ন্যারেটিভ খাইয়ে মানুষকে বিভ্রান্ত করছেন। এবং মিথ্যাচার তো তৃণমূল করবেই, রন্ধে রন্ধে দুর্নীতি এই দলটা। আরে সর্বোচ্চ নেতা নেত্রী অনর্গল মিথ্যা কথা যখন বলেন, তখন সর্বস্তরে এই মিথ্যার রোগটা চালিয়ে যায়, ব্যতিক্রম কি করে হবে? কিন্তু খোকাবাবুকে আমি বলি, অল্প বিদ্যে ভয়ঙ্করী। যে ডোমেনে আপনার কোনো এক্সপার্টাইজ নেই, নলেজ নেই, স্পর্শকাতর বিষয়, ভারত বাংলাদেশ সম্পর্ক, নতুন সরকার এসছে, ওখানকার বিদেশমন্ত্রী দেখা করে গেছেন, পারস্পরিক আদান প্রদান চলছে, নতুন করে আমরা সম্পর্কের পুনর্বিন্যাস করব, নতুন রাষ্ট্রদূত যাচ্ছেন, আলটপকা বলে দিলেন, যা বোঝেন না তা বলে দিলেন। তাই আমি শিরোনাম দিয়েছি অল্প বিদ্যে ভয়।